কাহিনীর শুরুতে আমরা রাতের বেলা রাজকুমার ফানসিংকে দেখি যে তার সেনাবাহিনী নিয়ে একটা বাড়িতে এসে তল্লাশি করতে বলে। একটু পরে দেখা যায় বাড়ির মালিক তার পরিবার নিয়ে বেরিয়ে আসে। এটা ছিল মিনিস্টার শ্যানের বাড়ি। মিনিস্টার শ্যান জিজ্ঞেস করে কেন এত রাতে তার বাড়িতে তল্লাশি নেওয়া হচ্ছে। তখন একজন গার্ড এসে রাজকুমারকে জানায় ঘোড়ার গাড়ি পাওয়া গেছে এবং তাতে রক্তও লেগে আছে। ফানসিং জিজ্ঞেস করে সকালে রাস্তায় অ্যাক্সিডেন্টের মৃত্যুর সাথে জড়িত কে ছিল, সে যেন সামনে আসে। এবার তো সবাই ঘাবড়ে যায়। মিনিস্টার শ্যান বলে আমরা তো সকাল থেকে বাইরে বের হইনি, তাই এমন কাজ আমরা করিনি। তবে রাজকুমার ফানসিং তো এই কথা শুনতে রাজি না। অপরাধীর সামনে না এলে সে পুরো শ্যান পরিবারকে ধ্বংস করে দেবে। এবার মিনিস্টার শ্যানের মেয়ে শান ইউজি বলে আমি অপরাধী, দুর্ঘটনা আমার জন্য হয়েছে। কিন্তু ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে তার প্রেমিক গু হ্যাংইউন গাড়ি নিয়ে বের হয়েছিল আর রাস্তায় একটা মেয়েকে মেরে দেয়। মেয়েটা মারাও যায়। হ্যাংইউন অফিসিয়াল এক্সাম দিবে বলে ইউনজিকে বলে তার হয়ে অপরাধ নিতে। ভালোবাসার মানুষের জন্য ইউনজি নিজের উপরে দোষ নেয়। রাজকুমার ফানসিং এবার এসে ইউনজির গলা চেপে ধরে, যেন মেরেই ফেলবে। ইউনজি বলে যে মেয়ে মারা গেছে তার সাথে আপনার কিসের সম্পর্ক যে তার জন্য আরেকটা মানুষকে মেরে ফেলতে হবে। এর মধ্যে আরেক মিনিস্টার এসে বলে অপরাধ স্বীকার করে নিলে তাকে 20 বার চাবুক মারার শাস্তি দেওয়া হয়, তাকে মেরে ফেলা হয় না। কিন্তু ফানসিং এসব মানতে চায় না। সে চায় ইউনজিকে মেরে ফেলতে, যেটা দেখে ইউনজি রাজকুমারের হাতে থাকা তরবারি টেনে নিজের বুকের কাছে গেঁথে দেয় আর বলে ব্যক্তিগত প্রতিশোধ নিতে আইন অমান্য করে যদি আপনি আমাকে মারতেই চান তাহলে তাই হোক। মিনিস্টার শ্যান এই দৃশ্য দেখে রেগে যায় আর তার মেয়ে যদি মারা যায় তাহলে সে রাজকুমারের বিরুদ্ধে কমপ্লেন করবে জানায়। পরের দৃশ্যে আমরা হ্যাংইউনকে দেখি মিনিস্টার শ্যানের মিস্ট্রেস অর্থাৎ উপপত্নীর সাথে অন্তরঙ্গ সময় কাটাচ্ছে আর আফসোস করছে রাজকুমার যে কেন আজকে ইউনজিকে মেরে ফেললো না। তবে ইউনজির উপরে খুনের দায় চেপে গেছে, তাই এমনিও ইউনজিকে আর কেউ বিয়ে করবে না। আর একবার মিনিস্টার মারা গেলে ইউনজিকে তাড়িয়ে তারা সম্পদ নিয়ে নেবে। এসব কথা আবার রাজকুমার ছদ্মবেশে আড়াল থেকে শুনে ফেলে। এরপর ইউনজির রুমের বাইরে এসে তারও তার দাসীর আলাপ শুনছিল। ইউনজি ইচ্ছা করে মারাত্মক জায়গায় তরবারি দেয়নি, তাই বেঁচে গেছে। তখন রাজকুমার সব শুনে ঘরে ঢুকে যায় আর ইউনজিকে অজ্ঞান করে ধরে নিয়ে যায়। এই যে ভাইয়ারা, এখন তো দেখি সবার হাতেই মোবাইল, সারাদিন এই ফেসবুক ইউটিউব কিছু না কিছু নিয়েই ব্যস্ত। কিন্তু ভাই এই সময়টা কি একটু কাজে লাগানো যাইতো না? তাই আমি তোমাদেরকে একটা মজার প্ল্যাটফর্ম রেকমেন্ড করতেছি, BET1 গেম। এটা এরকম এক গেমের দুনিয়া ভাই, একদম মোবাইল ব্রাউজার দিয়া খেলতে পারবা, কোনো অ্যাপ লাগবে না। এখানে ক্রাশ, স্পিন, স্পোর্টস সহ অনেক ধরনের ইন্টারঅ্যাক্টিভ গেম আছে। আর কি জানো, বিকাশ, নগদ, রকেট সব কিছু দিয়াই লেনদেন করা যায়। তুমি শুধু আমার প্রোমো কোড মাহি07 দিয়ে সাইন আপ করবা, তারপর তোমার পছন্দের গেম খেলবা। নতুনদের জন্য প্ল্যাটফর্মটা একদম সহজ। কেউ যদি আগে না খেলে থাকো চিন্তা নাই, এখানে আছে 24 ঘন্টা হেল্প, পুরো সিকিউর আর একদম স্মুথ এক্সপিরিয়েন্স। নিচের কমেন্টে লিংক দিচ্ছি, এখনই ক্লিক করো, BET1 গেমে জয়েন করো আর শুরু করো তোমার গেমিং যাত্রা। জ্ঞান ফিরলে ইউনজি নিজেকে ঝুলন্ত অবস্থায় রাজকুমার ফানসিংয়ের সামনে পায়। ফানসিং তাকে টর্চার করতে শুরু করে, কারণ যে মারা গেছে সে রাজকুমারের প্রেমিকা ছিল। এক পর্যায়ে ইউনজি বলে তাকে যেন মেরেই ফেলা হয়, কিন্তু রাজকুমার তার দড়ি কেটে নিচে ফেলে দিয়ে বলে মেরে ফেললে কষ্ট কম হবে, আমি চাই তুমি বেঁচে থেকে তিলে তিলে কষ্ট সহ্য করো। পরের দিন প্রাসাদে গুজব ছড়িয়ে পড়ে যে রাজকুমার ফানসিং নাকি কোনো এক কনকুবাইন এনে লুকিয়ে রেখেছে। ফানসিং এর বোন সিং দং এবং ফানসিং এর হবু স্ত্রী, যার সাথে কিনা কয়েকদিন পরে ফানসিং এর বিয়ে হতে চলেছে, সে এই সব কিছু শুনে অনেক বেশি রেগে যায়। অন্যদিকে ইউনজি কোনো মতে হাত খুলে পালানোর চেষ্টা করে, কিন্তু তখন সেখানে একটি শয়তান চাকর আসে এবং ইউনজির সাথে জবরদস্তি করতে শুরু করে। ইউনজি তার চুলের কাঁটা দিয়ে তাকে গলায় মেরে খুন করে। ফানসিং এসে এই দৃশ্য দেখে তাড়াতাড়ি গার্ডকে বলে লাশটা সরিয়ে দিতে। ইউনজি মনে করে হয়তো ফানসিং ইচ্ছা করেই ওর শ্লীলতা হানি করার জন্যই চাকরকে পাঠিয়েছিল, তাই ফানসিং এর প্রতি ঘৃণা আরও বেশি বেড়ে যায়। এখানে এবার চলে আসে রাজকুমারের দাদি, বোন এবং সেই নবম প্রিন্সেস। তো ফানসিং দ্রুত তার কোট দিয়ে ইউনজির শরীর ঢেকে দেয়। এবার ফ্রেশ হয়ে দাদি জিজ্ঞেস করে এসব কি ব্যাপার। ফানসিং বলে সে ইউনজিকে বিয়ে করবে, তাদের প্রেমের সম্পর্ক।
এটা শুনে তো সবাই শক। তবে দাদি এই বিয়েতে রাজি হতে চায় না। ফানসিংও নিজের কথায় অনড় থাকে যে ইউনজিকেই বিয়ে করবে। দাদি এতে রেগে সেখান থেকে চলে যায়। সবাই চলে গেলে ফানসিং ইউনজিকে জিজ্ঞেস করে, তুমি কেন সবার সামনে সত্যিটা বলে না? ইউনজি বলে, আপনার পরিবার আপনার কথা বিশ্বাস করবে, আমার না। ফানসিং বলে, তুমি অনেক স্মার্ট, কিন্তু তুমি তোমার প্রেমিকের ধোঁকা ধরতে পারোনি। ইউনজি এর মানে জিজ্ঞেস করে। ফানসিং বলে, ভালোবাসা হারালে তুমি আমার কষ্ট বুঝতে পারতে, তাই তোমাকে বিয়ে করে আজীবনেই কষ্ট দিতে চাই। পরের দিন সমস্ত রিচুয়াল মেনে তাদের বিয়ে হয়। ইউনজি চোখের পানি ফেলে বিয়ে করে। এরপর রাতে বাসর ঘরে তো রাজকুমারকে মারতে যায়, কিন্তু না পেরে নিজেকে মারার কথা বলে। কিন্তু রাজকুমার তার হাত থেকে চুলের কাঁটা ফেলে দেয় আর বলে, এখনো তো অনেক কিছু বাকি আছে, এত তাড়াতাড়ি মরলে চলবে নাকি? দেখা যায় ফানসিং তো ইউনজির সাথে রাতে জোর জবরদস্তি করতে শুরু করে। ইউনজি তো ওকে অনেক গালাগালি করতে থাকে চরিত্রহীন বলে, কিন্তু পরক্ষণে দেখা যায় এটা শুধুমাত্র ইউনজির একটা স্বপ্ন ছিল। এরপর সেখানে প্রাসাদের দাসী এসে বলে দাদি নাকি ইউনজিকে ডেকে পাঠিয়েছে। ইউনজি এরপর দাদির রুমে যায়, তাকে চা রেডি করে দেয়, কিন্তু দাদি তো চা ইউনজির মুখে ছুঁড়ে মারে আর ইউনজিকে অনেক বাজে বাজে কথা বলতে থাকে। এমনকি বাসর রাতে সাদা বেডশিটে কেন রক্তর দাগ নেই সেটা নিয়েও কথা বলে। ইউনজি হাসতে থাকে আর তাদের মেডিকেল জ্ঞান সম্পর্কে জানতে বলে, এমনকি মজা করে ফানসিং এর পুরুষত্বের দিকেও আঙুল তোলে। এটাতে দাদি অনেক রেগে যায় এবং ওকে শাস্তি দিতে বলে। দাসীরা ইউনজিকে ধরে নেয় এবং লাঠি দিয়ে আঘাত করতে থাকে। কোনোভাবেই নিজেকে ছাড়তে পারে না ইউনজি। এর মধ্যে দাদি এবং সিংতং ইউনজির মা সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে। এবার ইউনজি তো খেপে গিয়ে গায়ের শক্তিতে উঠে যায় আর এক দাসীকে ঘাড়ে কামড়ে দিয়ে অনেকক্ষণ ধরে রাখে। সবাই এতে ভয় পেয়ে যায়। ইউনজি দাদির সামনে গিয়ে বলে, আর কখনো যদি এরকম ব্যবহার করেছেন আমার সাথে তাহলে আপনার খবর আছে। দাদিও এতে ভয় পেয়ে যায়। রাতে বাথরুমে গোসলের সময় ইউনজির দাসী ডিং ডিং ওকে মলম লাগিয়ে দেয় আর জিজ্ঞেস করে ইউনজি কেন এসব মুখ বুজে সহ্য করছে। ইউনজি বলে, এসব সহ্য করছি কারণ ফানসিং চায় আমাকে সর্বোচ্চ কষ্ট দিতে, এজন্য। এর মধ্যে ফানসিং চুপি চুপি আসে, ডিং ডিং চলে যায়। ফানসিং এসে ক্ষততে হাত রেখে বলে, আমি সব দেখেছি এখন। ইউনজি দূরে সরে যায়। ফানসিং বলে, তুমি নাকি আজ বাজি জিতলে, তা আমিও বাজি ধরতে চাই। তোমার প্রেমিক যদি সব ছেড়ে তোমার সাথে পালিয়ে যেতে রাজি হয় তো তোমাকে মুক্তি দিয়ে দেব। ইউনজি রাজি হয়ে যায়। এরপর যখন বাপের বাড়ি যায়, মিনিস্টার শ্যান নিজের মেয়েকে জীবিত দেখে খুশি হলেও ফানসিং যে তার জামাই এটা কিছুতেই মানতে চায় না। ইউনজি এবার আড়ালে গিয়ে হ্যাংইউনকে সব বলে আর বলে ওর সাথে পালিয়ে যেতে। তবে হ্যাংইউন বলে, এসব কিছু পরে হবে, আগে আমার অফিসিয়াল পদে এক্সাম হোক। ইউনজি অনেক কষ্ট পায়। এতদিনের ভালোবাসা এভাবে তাকে ধোকা দেবে সেটা বুঝতে পারিনি। কিন্তু ফানসিং এর পর যখন আসল সত্য দেখাতে নিয়ে যায় তখন ইউনজি দেখে হ্যাংইউন আর তার বাবার মিস্ট্রেস একসাথে অন্তরঙ্গ সময় কাটাচ্ছে। এবার তো ইউনজি তার সাথে ঝগড়া করে আর সব সম্পর্ক ছিন্ন করে দেয়। ইউনজির সৎ মা ওকে হুমকি দেয় আর বলে, সব কিছু বাইরে গেলে আমি কিন্তু তোমার ক্ষতি করব। ইউনজি এসবের তোয়াক্কা না করে হ্যাংইউনকে থাপ্পড় মারে। হ্যাংইউন রেগে গিয়ে ওকে ধাক্কা মারলে পড়ে গিয়ে ইউনজির মাথা কেটে যায়। ফানসিং বাইরে ছিল, ভিতরে এসে এই দৃশ্য দেখে রাগে গজগজ করতে থাকে আর ইউনজিকে কোলে করে নিয়ে যায়। ইউনজি এবার বুঝতে পারে ফানসিং কিরকম কষ্ট পেয়েছিল তার ভালোবাসার মৃত্যুতে। তবে ইউনজি বলে সে একা কষ্ট পাবে না, তাই ফানসিং এর প্রেমিকা কিভাবে মারা যায় সেটা বলতে চায়। ফানসিং তো এই কথা শুনতে ইউনজিকে কোল থেকে ফেলে দেয় আর বলে বারবার এই কথা মনে করানোর দরকার নেই। পরে বাড়িতে ফিরে ফানসিং যখন ড্রেস চেঞ্জ করতে যায় তখন ইউনজি তাকে গিয়ে আসল সত্য বলে যে ও ফানসিং এর প্রেমিকাকে মারিনি, বরং হ্যাংইউন মেরেছিল। ফানসিং ওর হাত টেনে ধরে বলে, তুমি আমাকে ব্যবহার করে তোমার প্রেমিককে ফিরে পেতে চাও। ইউনজি এবার হাঁটু গেড়ে বসে বলে, আমি সেদিন মোহের মধ্যে ছিলাম, তাই হ্যাংইউনের কথায় দোষ নিজের উপরে নিয়ে নেই। আর আমার কথা সত্যি কি না তা প্রমাণ করে দেখাতেও পারি। তুমি আমার উপরের প্রতিশোধ নিতে চাও, অথচ আমি তো খুন করিনি, খুনি তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আমি হলে তো এখনই শেষ করে দিতাম। তবে ফানসিং ইউনজির কোনো কথায় বিশ্বাস করে না এবং সেখান থেকে চলে যায়। রাতে ফানসিং কারাগারে শত্রুপক্ষের এক এজেন্টকে টর্চার করে, তাদের প্ল্যান জানতে চায়। প্ল্যান জানতে পারলে বিনা রক্তপাতে হারানো রাজ্য ফিরে পাবে ফানসিং। ফানসিং ওই এজেন্টের কাছ থেকে জানতে পারে
কালকে নাকি শত্রুপক্ষরা জুগুই প্যাভিলিয়নে মিটিং করবে। ফানসিং সেখানে যাবার প্ল্যান করে। পরের দিন বাগানে হাঁটার সময় ইউনজি ভাবতে থাকে কিভাবে ফাংশিংয়ের মন জয় করা যায়। তখন সিংতং এসে খোঁচা মেরে বলে, শুনলাম ভাইয়া নাকি জুগুই প্যাভিলিয়নে গেছে। বিয়ের আগে তো যেত না। কেমন মেয়ে তুমি যে নিজের স্বামীকে ধরে রাখতে পারো না। আসলে এই জুগুই প্যাভিলিয়ন ছিল একটা প্লেজার স্পটের মতো, যেখানে ছেলেরা আনন্দ ফুর্তি করতে যেত। ইউনজি নিজের পরবর্তী প্ল্যান করে ফেলে এবং সিংতংয়ের কথায় পাল্টা খোঁচা মেরে চলে যায়। সিংতং তো আপসেট হয়ে যায় একে জব্দ করতে না পেরে। রাতের বেলা আমরা ফানসিংকে দেখি যে জুগুই প্যাভিলিয়নে মেয়েদের গান শুনছিল এবং ড্রিঙ্কস করছিল। তখন সে হঠাৎ মেয়েদের মধ্যে ইউনজিকে দেখে। প্রথমে মনে করে সে হয়তো কল্পনা করছে। এরপর সব মেয়ে চলে গেলে যখন একটা মেয়ে তার সামনে এসে ঝুঁকে বলে, এভাবে দেখলে তোমার বউ রাগ করবে না। ফানসিং মেয়েটার মুখের কাপড় সরিয়ে শিওর হয় এটা ইউনজি। এরপর জিজ্ঞেস করে এখানে সে কি করছে। ইউনজি বলে, তুমি বাড়িতে ফিরে যাওনি, তুমি ছাড়া সব ফাঁকা লাগে। স্ত্রী হিসেবে আমার কর্তব্য, তাই আমি দেখতে আসলাম তোমাকে। ফানসিং এবার রাগ করে তাকে চলে যেতে বলে। এবার ইউনজি পাগলামি করে, রুমের জিনিস ফেলে দিতে থাকে, বলতে থাকে তাকে সে ভালোবাসে, সে প্রাক্তনের কাছে ফিরে যাবে না, দরকার হলে ফানসিংয়ের সাথেই মরবে। এদিকে পাশের রুমেই ছিল শত্রুপক্ষ। তারা তখন ফানসিংয়ের তদন্ত নিয়ে কথা শুরু করে, আর পাশের রুমে আওয়াজ হয় দেখে সেখানে চেক করতে আসে। ফানসিং বুঝতে পেরে দরজার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে ইউনজির সাথে রোমান্টিক কথা বলতে থাকে। শত্রুপক্ষের লোক চেহারা দেখতে না পেয়ে চলে যায়। এবার ফানসিং জিজ্ঞেস করে ইউনজি আসলে কি চায়। ইউনজি বলে হ্যাংইউনের শাস্তি চাই। যদিও ওর বিরুদ্ধে আমার কাছে কোনো প্রমাণ নেই, তাও আমি তোমাকে সাহায্য করতে চাই প্রমাণ খুঁজতে। ফানসিং রেগে ইউনজির গলা চেপে ধরে আর বলে, আমি কেন তোমাকে সাহায্য করতে যাব। ইউনজি বলে, প্রমাণ ছাড়া বিচার চাইতে পারবো না, এর জন্য প্রমাণ পেতে হেল্প লাগবে। ফানসিং বুঝতে পারে সেদিকে কেউ আসছে, তাই ইউনজিকে চুপ করতে বলে। এবার দেখা যায় ফানসিং শত্রুপক্ষে যে এজেন্টকে বন্দি করে তাকে টোপ হিসেবে ব্যবহার করে শত্রুদের সেনাপতি থেকে তথ্য বের করতে পাঠায়। কিন্তু সেই এজেন্ট ধরা পড়ে যায় আর সেনাপতির হাতে খুন হয়। তখন বাইরে থেকে একটা তরবারি আঘাত করে, কিন্তু সেই সেনাপতি পালাতে সক্ষম হয়। ফানসিং তখন ইউনজিকে সেখানে আনে। ইউনজি এটা দেখে বলে, তুমি ইচ্ছে করে তাকে টোপ হিসেবে ব্যবহার করে আসল শত্রুকে ধরতে চেয়েছিলে, না হলে তুমি তাকে মেরে ফেলতে পারতে। ফানসিং এবার ইউনজিকে হেল্প করতে রাজি হয়ে যায়, তবে শর্ত হলো মিনিস্টার শ্যানকে শান্তি চুক্তির জন্য রাজি করাতে হবে ইউনজিকে। ইউনজি এতে রাজি হয়। এরপর আমরা শ্যান ম্যানশন দেখি, যেখানে মিনিস্টার শ্যান আর তার মিস্ট্রেস শিন নাস্তা করছিল। আর তখন শিন অসুস্থ বোধ করে। মিনিস্টার শ্যান ডাক্তার ডাকতে বলে, তবে তখনই কাকতালীয়ভাবে ইউনজি আর ফানসিং ডাক্তার নিয়ে সেখানে হাজির হয়। ডাক্তার শিনের চেক আপ করে বলে সে মা হতে চলেছে। শিন এতে খুশি হয়ে যায়, কারণ অবশেষে তার বংশধর আসতে চলেছে। কিন্তু মিনিস্টার শ্যান রেগে গিয়ে বলে, এই বাচ্চা আমার না, এই বাচ্চা কার। শিন তো অনেক ভয় পেয়ে যায় এবং বলতে থাকে, নিশ্চয়ই তোমাকে ইউনজি ভুলভাল বুঝিয়েছে, আমি এক্ষুনি একে শেষ করব। এটা বলে ইউনজিকে মারতে গেলে ফানসিং ওর হাত ধরে ফেলে এবং হুমকি দেয় এসব না করতে, তাহলে উল্টো তারই ক্ষতি হবে। ইউনজি অতীতের কথা বলে, যখন 8 বছর বয়সে তার মা মারা যায়। তার বাবা শিন আন্টিকে বিয়ে করে আনে। একদিন শিন আন্টি সব দাসীদের বাচ্চা না হবার মেডিসিন জোর করে খাইয়ে দেয়, যাতে কারো বাচ্চা এসে এই পরিবারে বংশধর না হয়। শিন এসব অস্বীকার করে আর বলে ইউনজি নাকি এসব কিছু বানিয়ে বানিয়ে বলছে। তবে মিনিস্টার শ্যান তখন বলে, ইউনজি কিছুই বলেনি, কারণ আমি জানি আমি কখনো বাবা হতে পারবো না একটা রোগের জন্য। এটা লুকিয়ে আমি তোমাকে বিয়ে করেছিলাম। এবার তো এক গার্ড হ্যাংইউনকে ব্যাগ সহ বন্দি করে এখানে আনে। এবার সত্য বের হয় যে এটা শিন আর হ্যাংইউনের বাচ্চা। এবার মিনিস্টার শিন দুজনকেই বের করে দেয়। তারা অনেক ক্ষমা চায়, আবার সুযোগ চায়, কিন্তু লাভ হয় না। আর হ্যাংইউনের এক্সামও বাতিল করে দেওয়া হয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইউনজি শান্তি চুক্তি তুলে দেয় ফানসিংয়ের হাতে আর তার কথা রাখতে বলে। ইউনজির এখন রিভেঞ্জ নেওয়া শেষ, তাই ও ফানসিংয়ের কাছ থেকে পালানোর চেষ্টা করে। তবে ফানসিং ওর হাত শক্ত করে চেপে ধরে এবং বলে, তুমি পালানোর চিন্তা করো না, সারা জীবন আমার সাথে থেকেই তোমাকে শাস্তিপূর্ণ করতে হবে। ইউনজি হাত ছাড়িয়ে নিয়ে বলে সে ডিভোর্স চায় এখন। পরের দিন ইউনজি বাজারে বিভিন্ন জনের কাছে ঘোড়ার গাড়ির অ্যাক্সিডেন্টের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে যায়,
কিন্তু কেউই সেভাবে তথ্য দিতে পারে না। কিন্তু পরক্ষণেই দেখা যায় শিন আর হ্যাং ইউন লোক লাগিয়ে ইউনজিকে কিডন্যাপ করে জুগুই প্যাভিলিয়নে বিক্রি করে দেয়। এতে ফানসিং এর রেপুটেশন খারাপ হবে, যার কারণে ফানসিং আর ইউনজিকে গ্রহণ করবে না। পরের সন্ধ্যায় আমরা ফানসিংকে দেখি যে জুগুই প্যাভিলিয়নে এসে শত্রুদের সাথে মোকাবিলা করে ইউনজির কাছে পৌঁছায়। ইউনজি তখন ভীষণ অসুস্থ বোধ করছে। এটা দেখে ফানসিং তাকে জড়িয়ে ধরে, কিন্তু ইউনজি এতক্ষণ অভিনয় করছিল। হঠাৎ করে ইউনজি ফানসিংয়ের ঘাড়ে কামড় দেয়। দাঁতে বিষ লাগিয়ে নিয়েছিল বলে ফানসিং সেখানেই অজ্ঞান হয়ে যায় এবং সোজা ইউনজির বুকের উপরে পড়ে। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখি নবম প্রিন্সেস একবার ইউনজির সাথে দেখা করতে আসে। তাদের মধ্যে ফানসিংকে নিয়ে ঝামেলা হয়, এমনকি প্রিন্সেস তাকে 2বার থাপ্পড়ও মারে। তৃতীয়বার মারতে গেলে ইউনজি তার হাত ধরে ফেলে এবং তার সাথে একটা ডিল করে কিভাবে ফানসিংকে প্রিন্সেস নিজের করতে পারবে। এবং ইউনজি তো ফানসিংয়ের কাছ থেকে ডিভোর্স চায়, কারণ ফানসিংয়ের উপরে ওর কোনো ইন্টারেস্ট নেই। এবার সিন বর্তমানে আসলে দেখা যায় ইউনজি তো ফানসিংকে রেখে চলে যাচ্ছিল, কিন্তু তখনই সে উঠে ইউনজিকে ধরে হাত বেঁধে ফেলে। ইউনজি অবাক হয়, কারণ এই পয়জনে অর্ধেক দিন অজ্ঞান হয়ে থাকার কথা, কিন্তু এ তো এখনই উঠে গেছে। এরপর ফানসিং ইউনজিকে চালাকি কম করতে বলে। তখন আবার প্রিন্সেস জোর করে রুমে চলে আসে। প্রিন্সেসকে আসতে দেখে ফানসিং ইউনজিকে কিস করতে থাকে। প্রিন্সেস এটা দেখে রেগে যায় এবং ইউনজিকে থাপ্পড় মারতে যায়। ফানসিং তখন ওর হাত ধরে বসে। এভাবে ধোকা খেয়ে প্রিন্সেস তো দুজনকেই হুমকি দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ফানসিংও তখন ইউনজিকে টিস করতে থাকে আর বলে, আমাকে ডিভোর্স দেওয়ার ভালোই প্ল্যান করেছো। নিজের স্বামীকে কে অন্য মেয়ের সাথে বিছানায় নেওয়ার প্ল্যান করে। এখানে ফানসিং আরও বলে যে শিন তোমাকে কিডন্যাপ করিয়েছে ঠিকই, কিন্তু তুমি ইচ্ছা করেই কিডন্যাপ হয়েছো, তা আমি আগে থেকেই জানি। ইউনজি বলে, তো তাতে কি হয়েছে? ছেলে আর মেয়ে তো এক না। মেয়ে মানুষ বাইরের পুরুষের সাথে বিছানায় গেলে পাপী হয়ে যায়, আর পুরুষ তো হারেম বানিয়ে রাখতে পারে যেখানে তার জন্য শত শত মেয়ে থাকে। ফানসিং এবার রেগে যায় এবং ইউনজিকে কাঁধে তুলে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। তখন এক সেনা এসে জানায় শত্রুপক্ষের ব্যাপারে খবর আছে। পরের দৃশ্যে আমরা ইউনজিকে রাস্তা দিয়ে ফানসিংয়ের ব্যাপারে ভাবতে ভাবতে যেতে দেখি। তখন সে কতগুলো লোককে একটা লাশ নিয়ে যেতে দেখে বা এরকম কিছু। এরপর দেখা যায় ইউনজি অজ্ঞান ছিল। তার জ্ঞান ফিরলে সে একটা ছেলের কোলে মাথা রেখেছিল। এটা দেখে তড়িঘড়ি করে উঠে বসে। ছেলেটা জিজ্ঞেস করে, তুমিও কি আমার মতো এদের দ্বারা কিডন্যাপ হয়েছ? তখন বাইরে থেকে শোনা যায় যে আমরা রাজকুমার ফানসিংয়ের ভাই এবং বউকে কিডন্যাপ করে ফেলেছি। এই ছেলেটা ফানসিংয়ের ছোট ভাই, যার নাম শিংচ্যাং। শিংচ্যাং এবার ইউনজিকে বলে সে দূরে পড়াশোনা করত, বিয়ের কথা জেনে এখানে এসেছিল তার ভাইকে দেখতে, কিন্তু পথে ডাকাতের মুখোমুখি হয় আর এখন এখানে। ইউনজি এরপর একটা প্ল্যান করে, চুলের কাঁটা দিয়ে দুজনের হাতে দড়ি কেটে মুক্ত হয়। এরপর গাইডকে ধোকা দিয়ে বেরিয়ে যায়। জঙ্গলে যাবার পথে ইউনজি পড়ে যায়। শিংচ্যাং ওকে বাঁচাতে গেলে ইউনজি ওকে দ্রুত এখান থেকে পালিয়ে যেতে বলে, শত্রুর পক্ষরা যে কোনো সময় চলে আসতে পারে। এদিকে এরা ইউনজিকে বন্দি করে আর মেরে ফেলার হুমকি দেয়। ইউনজি বলে, তোমাদের শত্রুতা ফানসিং এর সাথে, তাই আমাকে মেরে লাভ নেই, কিন্তু এরা তো মানতে চায় না। ইউনজি হেসে বলে, আমি মরে গেলেও ফানসিং এর কিছু যায় আসে না, তাই আমাকে মেরে সত্যিই লাভ নেই। এভাবে কিছু সময় পরে ফানসিং চলে আসে আর ইউনজিকে ছেড়ে দিতে বলে। তবে তারা ইউনজিকে জিম্মি করে আর ফানসিংয়ের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু ফানসিং তাদের গুপ্ত খুনির আক্রমণে প্রতিহত করে দেয়। এরপর ফানসিংকে তারা ইউনজির পরিবর্তে জিম্মি করার দাবি করে। ফানসিং রাজিও হয়, কিন্তু ইউনজির কথা শুনে সে চলে যাবার অভিনয় করে। পরে ঘুরে গিয়ে ইউনজির কাঁধে তীর মারে আর সেটা ভেদ করে তার পিছনে শত্রুর বুকে লাগে। ইউনজি এরকম আচরণে অবাক হয়। পরে এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন ইউনজিকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছিল ফানসিং, সেই সময়ে ইউনজি বলে, তোমার প্রেমিকার মৃত্যুটা যে কোনো দুর্ঘটনা নয়, বরং এটা একটা খুন, সেটা আমি প্রমাণ দিতে পারবো। তখন দেখা যায় ইউনজি ঘোড়ার ব্যাপারে তথ্য সংগ্রহ করে আর ভালো করে চেক করে ঘোড়ার শরীর, যেখানে ও একটি কাটা পায়। এবার বাজারের দোকানে একটা লোকের সাথে কথা বলে সন্দেহভাজনের ছবি আঁকিয়ে নেয়, আর এটা সেই লোক হতে পারে যাকে জুগুই প্যাভিলিয়নে ধরতে গিয়েছিল ফানসিং, এবং ওই লোকটি টার্গেট করেছিল ফানসিংকে মারার জন্য, কিন্তু ফানসিংয়ের বদলে তার প্রেমিকা হয়ে যায় ভিকটিম।
মানে ফানসিংই তার প্রেমিকা ওয়েলানের মৃত্যুর জন্য দায়ী। ফানসিং এটা শুনে রেগে গিয়ে ইউনজিকে চড় মারে। ইউনজিও পাল্টা চড় মারে এবং বলে, আমার কথা বিশ্বাস না হলে তুমি ভালো করে তথ্য প্রমাণগুলো জোগাড় করে দেখতে পারো। ফানসিং বলে, এসব না করে তোমাকে জিম্মি হিসেবে পাঠিয়ে কাজ হাসিল করব। আর সিন বর্তমানে আসলে আমরা বুঝতে পারি এটা ফানসিংয়েরই একটি প্ল্যান ছিল। যদিও সে বলে তীরটা ইউনজির গুরুত্বপূর্ণ জায়গায় মারেনি, এমন জায়গায় মেরেছে যাতে ইউনজি মারা না যায়, তবে একটু ব্যথা তো পেয়েছে, যার জন্য ইউনজি অনেক বেশি রেগে যায়, কারণ এটা ওদের প্ল্যানের মধ্যে ছিল না। এবার শিংচ্যাং আসে আর ইউনজির এত বড় ক্ষত দেখে প্রাথমিক চিকিৎসা দিতে যায়। তখন ফানসিং আটকে বলে, সীমা অতিক্রম করো না, আমার বউ আমি চিকিৎসা করাতে পারবো। পরের দিন সকালে যখন ডিং ডিং ইউনজিকে ওষুধ খাওয়াতে যায়, তখন শিংচ্যাং এসে সেই বাটি ফেলে দেয় আর বলে এতে বিষাক্ত পদার্থ আছে। ইউনজি জিজ্ঞেস করে এসবের মানে কি। শিংচ্যাং বলে, মানে এই প্রাসাদে শত্রুর অভাব নেই, তাই তোমাকে সাবধানে থাকতে হবে। ইউনজি আফসোস করে বলে, মানুষ দুর্বল থাকলে তাকে সবসময় ভয়ে থাকতে হয়, কখন কি হয়ে যাবে। ইউনজি এবার উঠে হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছিল। শিংচ্যাং তাকে কোলে করে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিল, কিন্তু ঘরের দরজায় দাঁড়িয়েছিল ফানসিং। ফানসিং এটা দেখে রেগে যায় এবং সেখানে গিয়ে বলে, সে তোমার ভাবি হয়, তুমি তার সাথে এরকম আচরণ করতে পারো না। এরপর তার কোল থেকে ইউনজিকে নিতে যায়। দুই ভাইয়ের মধ্যে এবার কোল থেকে নেওয়া নিয়ে দ্বন্দ্ব হয়, একজন দেবে না আর একজন নিয়েই ছাড়বে। অবশেষে ফানসিং সফল হয় আর বলে যায়, যেটা আমি পারবো তুমি পারবে না। এরপর বাইরে এসে পুকুরের উপরে ব্রিজ পার হবার সময় ফানসিং বলে, আমার ভাইকে সিডিউস করতে গেছিলে নাকি, এত সাহস তোমার? ইউনজি বলে, হ্যাঁ, সিডিউস করছিলাম, কারণ তোমার থেকে সে হাজার গুণে ভালো। এবার ফানসিং কোল থেকে নামিয়ে পাশে রেখে বলে, আমার সাথে চিট করতে হলে অন্য কাউকে বেছে নাও, ওর সাথে কোনো ঝামেলা না। এরপর কথায় কথায় ইউনজিকে গলা চেপে ব্রিজের রেলিং দিয়ে পানির দিকে ঠেলে ধরে। ইউনজি এবার ফানসিংকে নিয়ে পুকুরে ঝাঁপ দেয়। শিংচ্যাং ডিং ডিং দ্রুত সেখানে এগিয়ে যায়। ইউনজি ফানসিংকে নিয়ে ইচ্ছাকৃতভাবে ডুবে যেতে চেষ্টা করে। এরপর দেখা যায় ইউনজিকে পানি থেকে তুলে জ্ঞান ফেরানোর চেষ্টা করে ফানসিং। অবশেষে সিপিআর দেয়। ইউনজির জ্ঞান ফিরে আসলে ফানসিং বলে, তুমি প্রাসাদে কোনো মতেই মরতে পারবে না, তোমাকে বেঁচে থাকতে হবে অনেক কিছু সহ্য করার জন্য। ইউনজির জ্ঞান ফিরে সামনে শিংচ্যাংকে দেখে। পরে রুমে নিয়ে ডাক্তার চিকিৎসা করে যাওয়ার পর ইউনজি ঘুমিয়েছিল আর সবাই তাকে ঘিরে আছে। দাদি এবার উল্টো পাল্টা বলতে শুরু করে। শিংচ্যাং প্রতিবাদ করলে দাদি বলে, তুমি ওর পক্ষ কেন নিচ্ছ? এরপর ইউনজির জ্ঞান ফিরলে সে তো শিংচ্যাংকে স্বামী বলতে শুরু করে। সবাই তো এতে অবাক। দাদি তো মারতে যায়, কিন্তু সেটা আবার শিংচ্যাংয়ের পায়ে লাগে। এবার দাদি, ইউনজি আর শিংতং তো মারামারি শুরু করে। ফানসিং রেগে গিয়ে চিৎকার করে এবং সবাইকে চুপ করতে বলে। এরপর ইউনজিকে আলাদা রুমে নিয়ে যায় এবং তার সাথে জবরদস্তি করতে যায়। ইউনজিও বারবার বলে, আপনাকে আমি চিনি না, আমাকে ছেড়ে দিন। তবে ফানসিং তো রেগে গিয়েছিল, তাই কোনো মতেই থামছিল না। এবার ইউনজি ওকে কামড় দিয়ে বসে আর বলে, এরকম আচরণ করলে তোমার প্রেমিকার আত্মা কষ্ট পাবে। এবার বোঝা যায় ইউনজি এতক্ষণ নাটক করছিল। ফানসিং বলে, যদি তুমি আমার ভাইকে পটাতে পারো, বিশ্বাস অর্জন করতে পারো, তাহলে তোমাকে আমি মুক্তি দিয়ে দেব। ইউনজি এবার কথা মতো শিংচ্যাংয়ের বাথরুমে যায় এবং শিংচ্যাংকে সিডিউস করার চেষ্টা করে। শিংচ্যাং ওকে নিষেধ করে আর বলে, তুমি ভুল করছো। ফানসিং বাইরে দাঁড়িয়েছিল। ইউনজি তখন আস্তে আস্তে শিংচ্যাংকে বলে, আমি কোনো ভুল করছি না, বরং তোমাকে আমার সাথে প্রেমের অভিনয় করতে হবে, যাতে আমি এখান থেকে বের হতে পারি। এবার শিংচ্যাং ওইতে রাজি হয়ে যায়। ফানসিং সেখানে থাকা পর্যন্ত শিংচ্যাং ইউনজির সাথে প্রেমের অভিনয় করে। ফানসিং সেখান থেকে চলে গেলে ওরা আবারও স্বাভাবিক হয়ে যায়। এবার শিংচ্যাং বলে, আমি যেহেতু তোমার একটা সাহায্য করেছি, তাই তোমাকেও আমার সাহায্য করতে হবে। কিছুদিন পরেই একটা মিটিং হবে, যেখানে শান্তি চুক্তি করে বিনা যুদ্ধে রাজা হতে চায় ফানসিং। সেখানে ওকে একটি ঝামেলা করতে হবে। এর জন্য শিংচ্যাং ইউনজিকে একটা পয়জন দেয় আর বলে, যে কোনো মূল্যেই তোমাকে ফানসিংকে রাজা হওয়া থেকে আটকাতে হবে। ইউনজি এবার বুঝতে পারে তার মানে শিংচ্যাংও নিজের ভাইয়ের বিরুদ্ধে। এরপর অনুষ্ঠানের দিন দেখানো হয়, যেখানে ফানসিংয়ের হয়ে ইউনজি সবার সাথে ড্রিঙ্ক টোস্ট করে। এসব দেখে সেখানে উপস্থিত প্রিন্সেস তো টিটকারি করা শুরু করে, যে মেয়ে মানুষ কেন এসবে আসবে। ফানসিং এবার সামনে এসে স্ত্রীর পক্ষ নেয়। কিছুক্ষণ পরে ড্রিঙ্কস পান করে একজন অসুস্থ হয়ে যায়।
ফানসিং দ্রুত একটা ট্যাবলেট তার মুখে দিয়ে দেয়। প্রিন্সেস তো এবার সুযোগ পায়, ইউনজিকে গুপ্তচর প্রমাণ করা শুরু করে। এমনকি মিনিস্টার শ্যানের মিস্ট্রেস শিনকেও নিয়ে আসে মিথ্যা সাক্ষ্য দিতে। কিন্তু ইউনজি সেটাও প্রতিহত করে, উল্টো বলে তুমি তো আমাকে বিষ দিতে চেয়েছিলে এবং ড্রিঙ্কসটা বদল হয়ে যাওয়ার জন্য অন্য একজন ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আসল অপরাধী এখানে প্রিন্সেস। প্রিন্সেস তো এবার নিজের উপরে অপরাধ আশায় খেপে যায়, ইউনজিকে বারবার দোষ দিতে থাকে। ইউনজি এবার ড্রিঙ্কস মাটিতে ফেলে প্রমাণ করে যে এতে বিষ ছিল, কিন্তু প্রিন্সেস আবারও তাকে দোষ দিয়ে তাকে অ্যারেস্ট করতে গার্ড ডাকে। ফানসিং ইশারা করে তার সেনাকে ড্রিঙ্কস টেস্ট করতে পাঠায়। প্রিন্সেস এদিকে এক গার্ডের থেকে তরবারি নিয়ে ইউনজিকে আক্রমণ করে। ইউনজি প্রথমবার নিজেকে বাঁচিয়ে নেয়, পরের বার ফানসিং হাত দিয়ে আটকায়। তার হাত কেটে রক্ত ইউনজির গালে পড়ছিল। প্রিন্সেস তাড়াতাড়ি তরবারি ফেলে দেয়। এরপর ফানসিংয়ের গার্ড এসে জানায় এতে বিষ ছিল, আর যে এই বিষাক্ত ওয়াইন পান করেছে তাকে ফানসিং যে বড়ি দিয়েছিল সেটা কাজ করায় জ্ঞান ফিরে আসে। এতে তখন প্রিন্সেসের উপরে আরও বেশি দোষ এসে পড়ে। এবার সে তরবারি দিয়ে শিনকে খুন করে। ফানসিং তখন ইউনজির চোখ চেপে ধরে। পরে একান্ত সময়ে ইউনজি জিজ্ঞেস করে সে কেন চোখ চেপে ধরেছিল, ভয় পাবে বলে। ফানসিং বলে তুমি অতি আনন্দে হেসে দিবে এই জন্য। ইউনজি তখন হেসে দেয়। ফানসিং এবার তাকে কাছে টেনে নিয়ে কোমরে হাত দিয়ে বিষের পোটলা পায়। জিজ্ঞেস করে আমাকে অবিশ্বাস করো বলে বিষ নিয়ে রেখেছ। ফ্ল্যাশব্যাকে তখন দেখানো হয় যখন ফানসিং এই পয়জন কেস নিয়ে তার গার্ডের সাথে কথা বলছিল, আড়াল থেকে ইউনজি সবকিছু শুনছিল। ফানসিং তাকে দেখে ফেলে এবং পাকড়াও করে নেয়, আর তখন শিংচ্যাংয়ের ব্যাপার নিয়ে কথা বলে দেয়। ফানসিং এটা নিয়ে এবার নিজের প্ল্যানে চলবে জানায়। ইউনজি জিজ্ঞেস করে যে লোকটিকে বিষ দিয়েছিলাম সেই লোকটিকে তুমি অ্যান্টি পয়জন দিয়েছ, সেটা কি সত্যি কাজ করেছে নাকি মিথ্যা? ফানসিং বলে এটা শুধু অভিনয় ছিল, তাকে কোনো বিষ দেওয়া হয়নি। ইউনজি তখন বলে শিংচ্যাং যদি বিশ্বাস না করে। ফানসিং বলে সে বিশ্বাস করুক বা না করুক তাতে আমার কোনো যায় আসে না। এবার ইউনজিকে জিজ্ঞেস করে সে এত রিস্ক কেন নিয়েছিল, যদি ফানসিং হেল্প না করতো তখন কি হতো। ইউনজি তখন ফানসিংয়ের কাটা হাতে ব্যান্ডেজ করে বলে এটা আমি নিজের জন্যই করেছি, যাতে শিন শাস্তি পায়। এদিকে দেখা যায় প্রিন্সেস তো অনেক বেশি রেগেছিল, রেগে ঘরে জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। রাতের বেলা বারান্দায় ইউনজি তার দাসীর সাথে কথা বলছিল। তখন ইউনজি বলে দুইটা বাঘ মারামারি করলে শিকারীর কি করা উচিত, তাদের শিকার করা নাকি মারামারি আরও বাড়িয়ে দেওয়া। দাসী জিজ্ঞেস করে এই শিকারী আর বাঘ কে, সেটাই তো বুঝলাম না। ইউনজি বলে সবসময় সব কিছু বুঝতে নেই। এরপর দাসীকে চলে যেতে বলে, কারণ সেখানে শিংচ্যাং আড়ালে অপেক্ষা করছিল। এবার ইউনজি তাকে সামনে আসতে বলে। শিংচ্যাং জিজ্ঞেস করে এই যে অ্যান্টি পয়জন এটা ফানসিংয়ের কাছে কি করে আসলো। ইউনজি এ ব্যাপারে কিছু বলে না, সে শিংচ্যাংয়ের কথা রাখার ব্যাপারে মনে করিয়ে দেয়। শিংচ্যাং ইউনজিকে বলে ফানসিংয়ের ব্যক্তিগত একটা শিলমোহর আছে, সেটা দিয়ে ফাঁকা কাগজে শিল মেরে আনতে হবে ইউনজিকে। ইউনজি কথা মতো কাজ করতে চলে যায়। সারা ঘরে খুঁজতে থাকে। ফানসিং ঘুমিয়েছিল। এবার তার আশেপাশে খুঁজতে গেলে সে ইউনজির গলা চেপে ধরে আর জিজ্ঞেস করে এত রাতে কি চাই তোমার। এবার তো ইউনজি কথা ঘুরিয়ে তাকে সিডিউস করার ট্রাই করে, এমনকি কিসও করে, কিন্তু ফানসিং তাকে কামড় দেয় আর ছুঁড়ে ফেলে। এরপর বলে শিংচ্যাংয়ের মতো আমাকে বোকা বানানোর চেষ্টা করবে না, বেরিয়ে যাও এখান থেকে। এসব আবার আড়াল থেকে শিংচ্যাং শুনে ফেলে। পরের দিন প্রিন্সেস সভা ডাকে এবং সবার কাছে ক্ষমা চায় তার অপরাধের জন্য। তারপর সবাইকে শিকারে যাওয়ার জন্য আহ্বান জানায়। এতে ফানসিংও যেতে রাজি হয়ে যায়। ফানসিং ইউনজিকে বলে যায় এখান থেকে যেন না যায়, কিন্তু এবার ফানসিংরা চলে গেলে প্রিন্সেস প্রথমে ইশারায় হুমকি দেয়। এরপর উত্তেজিত ঘোড়া নিয়ে ইউনজিকে তাড়া করতে শুরু করে। ঘোড়ার পিঠে চড়ে হাতে তীর ধনুক নিয়ে প্রিন্সেস তাড়া করতে শুরু করে ইউনজিকে। জঙ্গলের মধ্যে দিয়ে তারা যাচ্ছিল আর প্রিন্সেস তীর মারতে থাকে। ইউনজি একসময় গাছের আড়ালে লুকিয়ে পড়ে, আর তখন প্রিন্সেস বলে লুকোনো শিকার ধরতে অনেক মজা লাগে। ইউনজি বলে প্রিন্সেস হলেও তীরের নিশানা খুবই কাঁচা। প্রিন্সেস তো এতে রেগে গিয়ে বলে মৃত্যুর সময় এমন কথা বলার সাহস হয় কি করে তোমার। এবার ইউনজি বেরিয়ে এসে বলে আমাকে এখানে মেরে ফেললে ফানসিং আরও ঘৃণা করবে তোমায়। প্রিন্সেস বলে আমিও বলে দেবো এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এবার ইউনজি বলে তাহলে হেইওয়েল্যানের মৃত্যুর ঘটনাও তোমার বানানো গল্প। এবার প্রিন্সেস বলে হ্যাঁ, আমি তাকে মেরেছি, কারণ একটা এতিম কিভাবে ফানসিংকে পেতে পারে।
এবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেই দুর্ঘটনার সিন। এবার প্রিন্সেস ইউনজিকে মারার জন্য তরবারি এগিয়ে দিলে দূর থেকে ফানসিংয়ের তরবারি এসে সেটা প্রতিহত করে। প্রিন্সেস ফানসিংকে এখানে আসতে দেখে তাড়াতাড়ি নিজের কথা পাল্টে নেয় এবং ইউনজিকে দোষ দিতে থাকে। ফানসিং প্রিন্সেসকে মারতে যায়, কিন্তু প্রিন্সেস হুমকি দেয় যে সে মারা গেলে উল্টো ফানসিংয়ের ক্ষতি হবে। ফানসিং এবার একটা গ্যাসের ধোঁয়া ছড়িয়ে সেখান থেকে ইউনজিকে নিয়ে পালিয়ে যায়। প্রিন্সেস গার্ডদেরকে আদেশ দেয় তাদের পিছু নেওয়ার জন্য। তারা তীর মারে আর ফানসিং তার সামনে এসে দাঁড়ায় যাতে ইউনজি গায়ে না লাগে। ফানসিংয়ের পিঠে তীর গেঁথে যায়। এই অবস্থায় তারা পালাতে থাকে। এদিকে আমরা দেখি প্রিন্সেস কিছু একটা দেখে ভয়ে চিৎকার করে ওঠে আর তার চোখ ঝাপসা হয়ে অন্ধকার নেমে আসে। পরের দৃশ্যে আমরা ফানসিং আর ইউনজিকে একটা গুহায় আশ্রয় নিতে দেখি। আগুন জ্বালিয়ে দুজন একসাথে বসেছিল। ইউনজি ফানসিং এর ক্ষত জায়গা দেখছিল। ফানসিং মজা করে বলে, এভাবে আমার কাপড় খুলে নিলে যদি তোমার কিছু করে বসি। ইউনজি বলে, এ সময় মজা করতে পারছো? তোমার শরীরে এখন সে শক্তি আছে? এরপর ইউনজি বলে, এবার তো তুমি আসল সত্য জানতে পারলে। তোমার প্রেমিকার মৃত্যুর পিছনে আমার কোনো রকমই হাত ছিল না, তাই এবার তো আমাকে মুক্তি দিতেই পারো। কিন্তু ফানসিং বলে, তুমি নিজেই আমাকে তোমার লাইফে টেনে নিয়েছো, তাই আজীবন তোমাকে আমার কাছে জিম্মি হয়ে থাকতে হবে। এরপর পিঠের তীরটা একটানে বের করে আনতে বলে, কিন্তু ইউনজি আস্তে আস্তে তীরটাকে বের করে ফেলে। পরে ফানসিং ঘুমিয়ে যায়, কিন্তু ঘুমের মধ্যে অস্বস্তি ফিল করছিল। এটা দেখে ইউনজি তার কাছে গিয়ে দেখে তার অনেক জ্বর এসেছে, আর জ্বরের ঘোরেও সে ইউনজির উপরে রাগ ঝাড়ে। এবার বলেই বসে, তোমাকে আমি অনেকবার মারতে চেয়েছি, কিন্তু বাকিটুকু শোনার আগে ইউনজি ভুল বুঝে চলে যায়। তখন ফানসিং তার কাছে ক্ষমা চায়, তবে ইউনজি শোনে না। জঙ্গল দিয়ে যাওয়ার সময় ইউনজি ভাবতে থাকে, ফানসিং যদি আজ মরে যায় তাহলেও একেবারের জন্য মুক্তি পেয়ে যাবে, আর বাধা নেই। কিন্তু তখনই ওর মনে পড়ে ফানসিং তো ওকে বাঁচিয়েছিল। তাই ইউনজি আবারও ফিরে আসে, এসে দেখে একটা সাপ ফানসিংয়ের উপরে আক্রমণ করতে যাচ্ছে। ইউনজি তখন সাপটিকে তাড়িয়ে দেয়। ফানসিংয়ের জ্ঞান ফিরলে বলে, জঙ্গলে অনেক হিংস্র জন্তু আছে, এখান থেকে যেও না। পরে গরম কোটের মধ্যে দুজন একসাথে গুটিসুটি মেরে থাকে। সকালে ঘুম ভাঙলে দুজন দুজনকে এতটা কাছে দেখে বিব্রত হয়। ইউনজি কিছু বলতে যাবে তার আগেই ফানসিং রক্তবমি করে দেয়। ইউনজি দ্রুত তাকে নিয়ে বের হয়ে পড়ে। পথে ফানসিং বলে, তুমি আমার জন্য এখানে পড়ে থেকো না, তুমি নিজের মতো চলে যাও। কিন্তু ইউনজি যুক্তি দিয়ে বুঝিয়ে দেয় সে এখান থেকে যাবে না। পরে ফানসিং তার আংটি ইউনজিকে পরিয়ে দেয়। এই আংটির মধ্যে ফানসিংয়ের গোপন সেই শিলমোহর ছিল। ফানসিং বলে, যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি এখান থেকে গিয়ে এই শিলমোহরটা হাউকে দেবে, তাহলে সে সব বুঝতে পারবে। ইউনজি বলে, তুমি আমাকে এতটা বিশ্বাস করতে পারলে? ফানসিং এর কোনো উত্তর দেয় না এবং বলে, সুস্থ হলে আমি এটা নিয়ে নেব। এদিকে তারা যখন তাঁবুতে ফিরে আসে তখন দেখে এরিয়ার গার্ডরা বন্ধ করে রেখেছে আর প্রিন্সেসকে খুন করা হয়েছে। আর একজন যে ফানসিংয়ের সাথে শিকার ধরতে বের হয়েছিল তার তাঁবুতে লাশ পাওয়া যায়। এ নিয়ে সম্রাট অনেক রেগে আছে, তার মৃত্যুদণ্ড দিতে বলে। কিন্তু সে তো অপরাধী নয়, প্রিন্সেসের মৃত্যুর জন্য এই লোকটি দায়ী নয়। তাই ফানসিং বলে 3 দিন সময় দিতে, এর মধ্যে সে তদন্ত করবে আর আসল সত্য বের করবে। যদি না পারে তাহলে সম্রাটের দেওয়া শাস্তি মাথা পেতে নেবে। রাতে ফানসিংয়ের ক্ষততে ওষুধ লাগিয়ে দেয় ইউনজি এবং জিজ্ঞেস করে এখন তার ব্যথা আছে কিনা। ফানসিং মজা করে বলে, খুব চিন্তিত নাকি আমাকে নিয়ে? এরপর ইউনজি নিজের রুমে যেতে চাইলে ফানসিং তাকে হাত ধরে আটকে নেয় আর তার রুমে থাকতে বলে। এটাও বলে যে তার অন্য কোনো উদ্দেশ্য নেই। আমি তোমাকে এখানে থাকতে বলেছি কারণ এই সময় শত্রুরা তোমার উপরেও আক্রমণ করতে পারে। রাতে দেখানো হয় ঘুমের সময় ইউনজি আংটি থেকে সেই শিলটা নিতে যায়, কিন্তু ফানসিং তখন জেগে যায়। তবে ইউনজি কোনো মতে বিষয়টাকে সামাল দেয়। পরের দিন ফাঁকা কাগজে শিলের ছাপ নিয়ে শিংচ্যাংকে দিয়ে আসে। শিংচ্যাং তার দক্ষতার অনেক প্রশংসা করে। ইউনজি তাকে তার দেওয়া প্রমিস মনে রাখতে বলে আর দ্রুত কাজ সেরে ফেলতে বলে, কারণ ফানসিং অনেক সতর্ক থাকে, ধরা পড়ে গেলেই সবকিছু শেষ হয়ে যাবে। পরে সম্রাটের দরবারে ফানসিং সব রিপোর্ট জমা দেয়। দেখা যায় প্রিন্সেসকে আগে গলা টিপে মারা হয়েছে আর তারপর তার শরীরে ক্ষত করা হয়। আর যার তাঁবুতে পাওয়া গেছে তাকে আগেই নেশার ওষুধ দিয়ে অজ্ঞান করা হয়েছিল। সম্রাট রেগে গিয়ে আসল অপরাধীকে খুঁজতে বলে। এবার সেখানে সম্রাটের মা আসে।
প্রিন্সেস ছিল সম্রাটের বোন। তো সম্রাটের মা এসেও কেসের কোনো উন্নতি না দেখে ফানসিংকে তিরস্কার করে আর বলে এসব ঝামেলা তার আর তার বউকে নিয়েই শুরু হয়েছিল। এর মধ্যে এক গার্ড এসে একটা চিঠি দেয়, যেটায় ফানসিংয়ের শিল ছিল, আর যে কিনা গোপনে যুদ্ধের জন্য সৈন্য গোছাতে এই চিঠি দিয়েছে। ফানসিং চিঠি দেখে আর বলে, শিল আমার, কিন্তু এই চিঠি আমি লিখিনি। তখন আবার শিংচাং এসে আগুনে আরো ঘি ঢেলে দেয়, নিজের ভাইয়ের নামে মিথ্যা সাক্ষী দেয়। ইউনজিও সেই তালে তাল মিলিয়ে ফানসিংকে অপরাধী প্রমাণ করার চেষ্টা করে এবং ফানসিংয়ের বিরুদ্ধে সাক্ষী দেয়। এবার সম্রাট রেগে গিয়ে ফানসিংয়ের পদবি কেড়ে নিয়ে তাকে মৃত্যুদণ্ড দেয়। গার্ডরা যখন ফানসিংকে নিয়ে যেতে যায় তখন ফানসিং ছুটে ইউনজির চুলের মুঠি ধরে বলে, দুই পক্ষ নিয়ে খেলেছ, তোমাকে ভুল ধারণা করেছিলাম। ইউনজিও বলে, বেনিফিট যেদিকে সেদিকেই যেতে হয়। ফানসিং এবার ইউনজির গলা চেপে ধরে, যেন মেরেই ফেলবে। সম্রাট দ্রুত তাকে এখান থেকে নিয়ে যেতে বলে। এরপর দেখা যায় সবার সামনে ফানসিং এবং তার সাথে আরেকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রাতে শিংচ্যাং শত্রুপক্ষের সেনাপতির সাথে মিটিং করে আর পরবর্তী প্ল্যান নিয়ে আলোচনা করে। শত্রুদের রাজা নিং শিংচ্যাংকে বড় উপাধি দেওয়ার কথা বলে। এসব কথা বাইরে থেকে ইউনজি শুনছিল। শিংচ্যাং এটা টের পেয়ে বাইরে এসে ওর গলায় তরবারি ধরে আর বলে, অতি চালাক মানুষটা খুব দ্রুতই মারা যায়। এই বলে তরবারি দিয়ে আঘাত করতে গেলে ফানসিং চলে আসে। ফানসিংকে দেখে শিংচ্যাং তো অবাক হয়ে যায়। ফানসিং বলে, আমাকে জীবিত দেখে আশাহত হলে নাকি? শিংচ্যাং এবার ইউনজিকে প্রতারক বলতে থাকে। ইউনজি বলে, আমি একজন মিনিস্টারের মেয়ে, আমারও কিছু টেকনিক আছে, যেদিকে গেলে আমার ভালো হবে আমি তো সেদিকেই যাব। দুই ভাইয়ের মধ্যে এখানে মারামারি শুরু হতেই যাবে, ঠিক তখনই ইউনজি ছোড়া চালিয়ে দেয়। শিংচ্যাং অবাক হয়ে যায় এবং আস্তে আস্তে মাটিতে ঢলে পড়ে। ইউনজিও শক্ট হয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর ফানসিং ইউনজিকে নিয়ে বাড়িতে চলে আসে। পরে ইউনজির জ্ঞান ফিরলে ইউনজি স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করে, প্রিন্সেস যে খুন হলো এ নিয়ে ফানসিংয়ের কোনো হেলদোল কেন নেই? তবে কি অন্য কাউকে ইউজ করে ফানসিং প্রিন্সেসকে মেরেছে? ফানসিং বলে, বেশি বুঝতে চেও না, সবসময় বেশি বোঝা উচিত না। পরে ইউনজি অসুস্থতা ফিল করে। ফানসিং এবার কেয়ার করতে শুরু করে। ইউনজি জিজ্ঞেস করে, এত ভালো ব্যবহার কেন করছো? ফানসিং বলে, এতদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু এখন থেকে আর কোনো ভুল বোঝাবুঝি হবে না। এরপর ইউনজি ফানসিংয়ের হাত ধরে বলে, তুমি আগে থেকে আমাকে বিশ্বাস করতে। এরপর বাইরে তুষার পড়তে শুরু করে। ইউনজি অনেক খুশি হয়। সে বাইরে গিয়ে তুষার নিয়ে ছোটবেলার মজার স্মৃতি বলতে থাকে। ফানসিংয়ের এবার ওয়েলানের কথা মনে পড়ে, তাকেও সে তুষারপাতের মধ্যেই প্রথম দেখেছিল। ইউনজি সেই বর্ণনা শুনে বলে, তার চুলের কাটায় কি শব্দ হতো। এরপর দেখা যায় তাদের সামনে ওয়েলান এসে দাঁড়ায়। সে এসে ফানসিংকে জড়িয়ে ধরে। ইউনজি বুঝতে পারে ফানসিংয়ের প্রেমিকা ফিরে এসেছে, এবার তো ওর আর কোনো দাম নেই। তবে ফানসিংয়ের তো মনে হয় ওয়েলানের প্রতি ওর আর কোনো ফিলিংসই নেই। পরে বাড়ির ভিতরে এসে দাদি আর সিংতং ওয়েলানের ফিরে আসা নিয়ে অনেক খুশি। ফানসিং জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? দাদি বলে, ওয়েলানকে আমরা মন্দিরের পাশে অজ্ঞান অবস্থায় পেয়েছি। ইউনজি বলে, একজন যে মারা গিয়েছে তাকে আইডেন্টিফাই করে সমাধিও দেওয়া হয়েছে, সে কিভাবে ফিরে আসতে পারে? দাদি তখন বলে, তার ভাগ্য অনেক ভালো, তাই সে ঈশ্বরের আশীর্বাদ পেয়েছে। ওয়েলান জিজ্ঞেস করে, ইউনজি কে? সিংতং বলে, ও আমার ভাবি, নতুন বিয়ে হয়েছে। ওয়েলান জিজ্ঞেস করে, সত্যি কি ফানসিং বিয়ে করেছে? দাদি এবার চালাকি করে তাদের একা সময় দেওয়ার জন্য অন্যদের নিয়ে বেরিয়ে যায়। ওয়েলান এবার ফানসিংকে বোঝানোর চেষ্টা করে, মনে করিয়ে দেয় তাদের ভালোবাসার কথা। কিন্তু ফানসিং বলে, এখন আমার বউ আছে, অতীত নিয়ে ভেবে লাভ নেই। কিন্তু ওয়েলান বলে সে এটা এখন মেনে নিতে পারবে না। রাতের বেলা ইউনজি ফানসিংয়ের সাথে দেখা করতে আসে, সাথে ডিভোর্স পেপারও নিয়ে আসে। কিন্তু ফানসিং হাত ধরে টেনে ওকে কোলে বসিয়ে বলে, আমি তোমাকে ডিভোর্স দেব না, কারণ তুমি আমার স্ত্রী। আরও হেল্প করতে বলে সত্য বের করার জন্য। ইউনজি বলে, তোমার মতো পুরুষ আমার কাছে নরম হয়ে হেল্প চাইছো? কি হেল্প চাও বলো? ফানসিং বলে, ওয়েলানের আসল সত্য বের করার জন্য তাকে উত্তেজিত করতে হবে। ইউনজি বলে, হেল্প করতে পারি, কিন্তু যদি তুমি আমাকে ডিভোর্স দাও কখনো, তাহলে তোমার সম্পত্তির অর্ধেক আমাকে দিয়ে দিতে হবে। ফানসিং এতে রাজি হয়ে যায়। আর তখন ওয়েলান তাদের রুমের বাইরে আসে। এটা দেখে ফানসিং কিস করতে শুরু করে ইউনজিকে। বাইরে থেকে এ দৃশ্য দেখে ওয়েলানের সহ্য হয় না। ওয়েলান চলে গেলে ইউনজি দ্রুত গিয়ে বলে, এরপর কিছু করতে হলে আগে থেকে ইশারা দিয়ে বলবে।
ফানসিং বলে অর্ধেক সম্পত্তি এত সহজে পাওয়া যায় না। এরপর তারা দুজনেই ফানসিং এর রুমে আসে। ইউনজি তার উপরের পোশাক খুলে বিছানায় শুয়ে পড়ে। ফানসিং এর কারণ জিজ্ঞেস করলে ইউনজি বলে স্বাভাবিক দম্পতিরা এভাবেই শোয়, নাহলে ওয়েলান বিশ্বাস করবে কি করে যে আমরা একে অপরকে ভালোবাসি। আমাদেরকেও তো নাটক করতে হবে ওয়েলানের সত্যিটা বের করার জন্য। পরের দিন দেখা যায় ওয়েলান আসে ফানসিং এর সাথে দেখা করতে এবং বলতে থাকে তুমি কি এখন আর আমাকে ভালোবাসো না? ইউনজিকে পেয়ে আমাকে ভুলে গিয়েছো? এটা বলেই ওয়েলান ফানসিং এর কাছে যাওয়ার চেষ্টা করলে তখন সেখানে ইউনজি আসে। ইউনজি এটা দেখে দুজনের উপরে অনেক বেশি রেগে যায় আর ওদেরকে কথা শোনাতে শুরু করে। ইউনজি বলে তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে তুমি কখনো দ্বিতীয় বিয়ে করবে না, তাহলে আমাকে কেন এভাবে ট্রিট করছো? এটা বলেই ও তো একটা থাপ্পড় মেরে বসে ফানসিংকে। ওয়েলান বলে তুমি এটা বলতে পারো না, কারণ আমি ফানসিং এর জীবনে তোমার আগে এসেছি। ফানসিং তখন ওয়েলানকে থামতে বলে আর বলে তুমি আমার অতীত ছিলে, কিন্তু এখন ইউনজি আমার বউ, আর আমি অতীত নিয়ে আর ভাবতে চাই না। এটা বলে সেখান থেকে ফানসিং চলে যায়। এটাতে ওয়েলান অনেক রেগে যায় আর বলে ইউনজির জন্য তুমি নিজের অতীতের ভালোবাসাকে ভুলে গেলে? ইউনজি বাইরে বেরিয়ে আসে এবং নিজের চোখ মুছে নেয়। আসলে এতক্ষণ যা হচ্ছিল সবকিছু ওদের অভিনয় ছিল, শুধুমাত্র ওয়েলানের সত্যি বের করার জন্য। পরের দিন ফানসিং তদন্ত করে বের করে ফেলে ওয়েলানের আসল পরিচয়। ওয়েলানের নাম সবকিছুই ফেক, একটা মিথ্যে দিয়ে জড়ানো মানুষকে সে এতদিন ভালোবাসতো। ইউনজি বলে এর পিছনে অন্য কারো হাত আছে, যে ওয়েলানকে ইউজ করছে। ফানসিং বলে তার লোক এটা তদন্ত করবে। পরের দিন আমরা দেখতে পাই ওয়েলান এবং সিংতং বাজারে আসে। এক চোর সিংতং এর মানিব্যাগ নিয়ে দৌড় দেয়। সিংতং তার পিছু পিছু চলে যায়। ওয়েলান যেতে গেলে পিছন থেকে কেউ তাকে টেনে নিয়ে আসে। এটা আর অন্য কেউ নয় বরং শিংচ্যাং। আসলে সেদিন শিংচ্যাং মরেনি, বরং কোনোভাবে বেঁচে গেছে। আর এখানে শিংচ্যাং ওয়েলানকে লিংয়ার বলে ডাকে। ওয়েলান তখন না চেনার ভান করে শিংচ্যাংকে। শিংচ্যাং বলে আমি ফানসিং না যে তুমি আমাকে বোকা বানাতে পারবে। এরপর ওয়েলানের আসল রূপ সবার সামনে আসে। সেও শত্রুপক্ষের একজন স্পাই। আসলে সেই সময় ওয়েলান মরে যায়নি, বরং মরে যাওয়ার নাটক করেছিল। শিংচ্যাং ওকে থ্রেট করতে শুরু করে। শিংচ্যাং বলে এই ফানসিং এর মধ্যে কি আছে যে সবাই তার উপরে ফিদা হয়ে যায়। এরপর ওয়েলান জিজ্ঞেস করে সে কি হেল্প চায়। শিংচ্যাং এই রাজ্য থেকে নিরাপদে পালিয়ে যেতে চায়। ওয়েলান বলে ঠিক আছে আমি হেল্প করব, কিন্তু তার আগে তোমাকে একজনকে মার্ডার করতে হবে। এবার এখানে শিংতং চলে আসে বলে শিংচ্যাং চলে যায়। পরের দিন ওয়েলান ছদ্মবেশে বের হলে ইউনজি ওর পিছু নেয়। ওয়েলান জুগুই প্যাভিলিয়নে যায়। ইউনজি কিছু বুঝে ওঠার আগে কেউ ওকে অজ্ঞান করে ফেলে। পরে দেখা যায় শিংচ্যাং ইউনজিকে পানির মধ্যে মুখ গুজে টর্চার করতে থাকে। এরপর যখন তাকে বের করে সে শিংচ্যাং এর উপরে কটাক্ষ করে, তাকে কাপুরুষ বলে, কারণ সে ফানসিংকে আক্রমণ না করে তাকে করেছে। এবার আবার পানিতে মুখ চেপে ধরে আর এক পর্যায়ে ইউনজির নড়াচড়া বন্ধ হয়ে যায়। ওয়েলান এসব দেখে মনে করে হয়তো ইউনজি মারা গিয়েছে, তবে ইউনজি তখনও মারা যায়নি। হঠাৎ করে ইউনজি উঠে শিংচ্যাংকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু শিংচ্যাং কোনো মতে বেঁচে গিয়ে ইউনজির গলা চেপে ধরে, মেরে ফেলতেই যাবে, কিন্তু তার আগে সেখানে ফানসিং চলে আসে। ইউনজি ততক্ষণে অজ্ঞান হয়ে যায়। ফানসিং সেখানে এসে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, বারবার বলে তুমি মরতে পারো না, এখন প্লিজ চোখ খোলো। ইউনজির জ্ঞান আসলে ফানসিং তাকে জড়িয়ে ধরে। এরপর তাকে কোলে করে প্রাসাদে নিয়ে আসে। ডিং ডিং এই অবস্থা দেখে ঘাবড়ে যায়। ওয়েলান তো ইউনজিকে জীবিত দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। এবার ফানসিং ইউনজিকে এভাবে রিস্ক নেওয়ার জন্য অনেক কথা শোনায়, ভবিষ্যতে এমন করতে নিষেধ করে। ইউনজি এর মধ্যে ডিভোর্সের কথা তুললে ফানসিং বলে আমাকে এতই ঘৃণা করো যে ডিভোর্স দিতে এত তাড়া? ইউনজি বলে কোন বিবাহিত মেয়ে এরকম সংসারে থাকতে চাইবে? ফানসিং বুঝতে পারে আর ক্ষমাও চায়, কিন্তু সেটা হয়তো কাজের হবে না। এরপর ফানসিং ওয়েলানের সাথে দেখা করে এবং বলে তোমার জন্য আমি দূরে এক জায়গায় বাড়ির ব্যবস্থা করেছি, তুমি কিছুদিনের মধ্যে সেখানে চলে যাবে। এটা শুনে ওয়েলান রেগে যায় আর বলে তুমি ইউনজির জন্য আমার সাথে এমন করতে পারো না, আমি তোমার প্রথম ভালোবাসা ছিলাম, ওই ইউনজির মধ্যে এমন কি আছে? এটা বলেও ফানসিং এর হাত ধরে, তবে ফানসিং হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়, যেটা দেখে ওয়েলান তো আরও বেশি রেগে যায়। পরের দিন ওয়েলান দাদির কাছে গিয়ে সবাইকে একসাথে মন্দিরে যাওয়ার জন্য অ্যাপ্রোচ করে, সাথে ইউনজিকেও নিয়ে যেতে বলে। দাদি এতে রাজি হয়। এরপর সবাই তারা মন্দিরে যায়। রিচুয়াল করে প্রার্থনা শুরু হবার কিছুক্ষণের মধ্যেই সবাই জ্ঞান হারায়।
এরপর শিংচাং এসে মন্দির বন্ধ করে সবাইকে কিডন্যাপ করে জঙ্গলে বেঁধে রাখে। দাদি এবং শিংটং এর জ্ঞান ফিরতে শিংচাংকে দেখে তারা অনেক বেশি অবাক হয়ে যায় যে শিংচাং তাদেরকে এভাবে কিডন্যাপ করেছে। শিংচাং ইউনজিকে বলে, তোমার কাছে আমি একটি সুযোগ দিচ্ছি, তুমি নিজেকে বাঁচাতে চাও নাকি ফানসিংকে বাঁচাতে চাও? দাদি ইউনজিকে বলে, তুমি নিজের লাইফ স্যাক্রিফাইস করো ফানসিং এর জন্য, এতে তোমাকে আমি রাজকীয় সম্মান দেব। কিন্তু ইউনজি সরি বলে এবং নিজেকেই বেছে নেয়। তখন সেখানে ওয়েলানও আসে। এবার সবার কাছে পরিষ্কার হয়ে যায় শিংচাং এবং ওয়েলান পূর্ব পরিচিত এবং তারা শত্রুপক্ষের স্পাই। ওয়েলান ফানসিং এর কাছে যায় এবং ইমোশনাল কথা বলে তাকে দুর্বল করার চেষ্টা করে, কিন্তু ফানসিং বলেই দেয় এখনো সময় আছে, সবকিছু স্বীকার করো, তাহলে প্রাণ ভিক্ষা দেব। ওয়েলান ইউনজির দিকে তাকিয়ে বলে, আমি হেরে গেছি। এদিকে শিংচাং আর ধৈর্য ধরে না রাখতে পেরে নিজেই মারতে উদ্যত হলে ফানসিং দড়ি খুলে এসে প্রতিহত করে। শিংচাং এবার ইউনজিকে জিম্মি করে গলায় তরবারি ধরে। তখন আর কিছু করার থাকে না, ফানসিং ওকে মুক্ত করে দেয় এবং শিংচাং সেখান থেকে পালিয়ে যায়। এরপর সবশেষে গাড়ি করে ওয়েলানকে শহর পার করে দূরে চলে যেতে বলে, আর কখনো যেন ওকে নিজের সামনে না দেখে। তাহলে ফানসিং কি করবে সেটা ফানসিং নিজেও জানে না। এটা বলে ফানসিং চলে গেলে ওয়েলান তো নিজেদের অতীতের কথা মনে করতে থাকে। আসলে ও সত্যি ফানসিংকে ভালোবেসে ফেলেছিল। ইউনজি নিজের ঘরে পায়চারি করছিল, তখন সেখানে ফানসিং আসে ডিভোর্স পেপার নিয়ে এবং তার সাথে ওর অর্ধেক সম্পত্তি নিয়ে। আসলে ফানসিংও বুঝতে পেরেছিল হয়তো ইউনজি ওর সাথে খুশি থাকতে পারবে না। ফানসিং বলে, তুমি যা চেয়েছিলে আমি তোমাকে তাই দিয়েছি, কাল হয়তো আমি তোমাকে বিদায় জানাতে পারবো না কারণ আমি অনেক ব্যস্ত থাকবো, তুমি নিজের খেয়াল রেখো এবং ভালো থেকো। এই বলে ফানসিং চলে গেলে ইউনজি নিজেদের অতীতের স্মৃতি মনে করতে থাকে, নিজেদের একসাথে কাটানোর স্মৃতি মনে করতে থাকে। এসব ভেবে ইউনজির অনেকটা খারাপ লাগছিল। ইউনজি সোজা গিয়ে পিছন থেকে ফানসিংকে জড়িয়ে ধরে এবং নিজের ভালোবাসার কথা বলে, তার সাথে এটাও বলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বলে ইউনজি তো সেই ডিভোর্স পেপারটা ছিঁড়ে দেয়। প্রথমে ফানসিং ওকে কিস করে, কিন্তু পরক্ষণেই বলে আমি ভালোবাসা নিয়ে এখনো শিওর না, তাই ঠিক বলতে পারছি না। ইউনজি বলে সমস্যা নেই, আমি তোমার জন্য অপেক্ষা করব। পরের দিন ইউনজি খাবার নিয়ে ফানসিং এর রুমে যায় আর তাকে জাগাতে যায়। ফানসিং উঠেই তার গলা চেপে ধরে, কিন্তু ইউনজিকে দেখেই ছেড়ে দেয়। পরে বলে এরপর যেন অনুমতি ছাড়া ঘরে প্রবেশ না করে। ইউনজি বলে আমরা স্বামী স্ত্রী, আমাদের এক ঘরে থাকাই উচিত, ভাবছি এই ঘরে শিফট করব। এরপর ফানসিং এসব বাড়াবাড়ি করতে নিষেধ করে এবং বিছানা থেকে উঠে যায়। ইউনজি কোট এগিয়ে দেয়, কিন্তু ফানসিং তো ওকে ইগনোর করতে থাকে। পরে রাতের বেলা ফানসিং যখন ঘরে আসে দেখতে পায় ইউনজি তো ওর রুমেই বসে আছে। ফানসিং জিজ্ঞাসা করে তুমি এখানে কেন? ইউনজি বলে এখন থেকে আমি এখানেই থাকবো। ফানসিং বলে ঠিক আছে, কিন্তু কাপড় ভালো করে পরো, দুষ্টুমি করো না। ইউনজি এবার ওকে জড়িয়ে ধরে এবং সিডিউস করার চেষ্টা করে। ফানসিং বলে আগুন নিয়ে খেলতে এসো না। এরপর তারা মিলিত হয় আর কিস করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে ফানসিং নিজেকে কন্ট্রোল করে আর ইউনজিকে চলে যেতে বলে। ইউনজি বলে একটা মেয়ে হয়ে তোমার হাতে নিজেকে তুলে দিচ্ছি, তাও তুমি ফিরিয়ে দেবে? পরে এর জন্য অনুশোচনা করবে। ফানসিং তবুও তাকে চলে যেতে বলে। পরের দিন থেকে ইউনজিও ফানসিংকে ইগনোর করতে থাকে, ফানসিং এর সাথে কথা বলে না, দুজনই দুজনকে এড়িয়ে চলছিল। এরপর রাতের বেলা ফানসিং হঠাৎ কাউকে যেতে দেখে রুমের সামনে দিয়ে। দ্রুত বাইরে এসে দেখে ইউনজি রক্ত মেখে পড়ে আছে। ফানসিং অস্থির হয়ে যায়। ইউনজি বলে মরে যাওয়ার আগে অন্তত সত্যটা শুনে যেতে চাই, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? অনুশোচনা নিয়েই মরতে হবে। এরপর ইউনজি জ্ঞান হারায়। ফানসিং জড়িয়ে ধরে বলে আমি আমার অনুভূতি প্রকাশ করতে দেরি করে ফেলেছি, সত্যি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তখন ইউনজি বলে ওঠে এরপর কিন্তু কথা ফেরাতে পারবে না। ফানসিং বলে তুমি তাহলে এতক্ষণ মিথ্যা নাটক করছিলে আর আমার সেনাপতিও তোমাকে সাহায্য করেছে। ইউনজি বলে এইরকম না হলে সত্য বের হতো না। ফানসিং বলে আমি জানতাম যে তুমি অভিনয় করছিলে। ইউনজি অভিমান করে বলে তার মানে এতক্ষণ তুমি যা বলেছো সবকিছু নাটক ছিল। ফানসিং তখন তার অভিমান ভাঙায় এবং কিস করে। এদিকে এসব দৃশ্য দাদি আর সিংতং বাকি অন্যরাও দেখে মজা নিচ্ছিল। এরপর থেকে ফানসিং ইউনজির সাথে অনেক রোমান্টিকভাবে আচরণ করতে থাকে। তারা একসাথে মিলে অনেক সুন্দর টাইম স্পেন্ড করে। এখানে দুজন আবারও বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আসলে আগের বার তো ওদের বিয়ে ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল আর তেমন কোনো অনুষ্ঠানও করা হয়নি, তো পরের দিন ওদের ধুমধাম করে বিয়ে হয়। কিন্তু শেষ মুহূর্তে সেখানে শিংচাং এসে ইউনজির গলায় তরবারি ধরে জিম্মি করে
এবং পাগলের মতো আচরণ করতে থাকে। মূলত শিংচ্যাং ফাংশিং এর পরাজয় দেখতে চাচ্ছিল। ইউনজিকে জিম্মি করে ফানসিংকে বলে নিজের শরীরে আঘাত করতে। ইউনজি বারবার নিষেধ করে, তার জন্য নিজেকে শাস্তি দেওয়ার মানে নেই। কিন্তু ফানসিং ইউনজিকে বাঁচানোর জন্য নিজের শরীরে আঘাত করতে থাকে। এবার শিংচ্যাং বলে গলা কেটে সুইসাইড করতে। ইউনজি এবার তাকে আটকানোর চেষ্টা করে। তখন শিংচ্যাং নিজেই বিরক্ত হয়ে ফানসিংকে মারতে যায়। কিন্তু তখনই তার সামনে এসে দাঁড়ায় ওয়েলান। ওয়েলানের সামনে এসে দাঁড়ায় ইউনজি। শিংচ্যাংয়ের তরবারি ইউনজিকে আঘাত করে, আর ফানসিংয়ের তরবারি শিংচ্যাংকে। শিংচ্যাং মাটিতে লুটিয়ে পড়ে। ফানসিং তো ইউনজিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, কেন সে সামনে দাঁড়ালো। ওয়েলান বলে কেন সে তাকে বাঁচালো। ইউনজি বলে আমার বিয়ের দিন আমার ভালোবাসার প্রতিদ্বন্দ্বী মারা যাবে, সারা জীবন এটা বয়ে নিয়ে আমি বেড়াতে পারবো না। ফানসিং তো অস্থির হয়ে যায়। তবে তখন ইউনজি বলে আমার কিছুই হয়নি, আসলে ইউনজির নিজের শরীরে আগে থেকেই লোহার বর্ম পড়েছিল। ফানসিং তো হাঁপ ছেড়ে বাঁচে এবং ইউনজিকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। ওয়েলান বুঝতে পারে ফানসিং কখনোই তাকে এত ভালোবাসেনি। এর 3 বছর পর দাদি তো এখনও এদের সন্তানের মুখ দেখতে না পেরে অস্থির। ফানসিংকে পাগল করে দিচ্ছে, বাচ্চা কেন দেয় না। ফানসিং বলে আমাদের বাচ্চা আমরা ভালো বুঝবো কখন নিতে হবে, তোমাকে ভাবতে হবে না। এই বলে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ইউনজির সাথেই ছিল। দাদি এবার রুমের সামনে এসে ইমোশনাল হয়ে কথা বলতে থাকে আর বলে আমরাও তো বাচ্চা জন্ম দিয়েছি, মরে গেছি নাকি। সিংতং বলে ভাইয়া ভাবিকে অনেক ভালোবাসে, তাই তাদের সুবিধা মতো বুঝতে দাও। আর তুমিও মেয়ে, বোঝা উচিত একটা বাচ্চা জন্ম দেওয়া ইজি না। দাদি বলে আমারই বাকি, কয়দিনই বা আছি আমি, এক পা তো কবরেই চলে গেছে, আমি আর এসব নিয়ে ভাবছি না। এদিকে সব শুনে ইউনজি আর ফানসিং বেশ মজা নিতে থাকে। ইউনজি বাচ্চা নেওয়ার কথা বলে ফানসিং বলে আরও পরে, এখন রিস্ক নিয়ে লাভ নেই। তারপর দুজনে রোমান্টিক মুহূর্ত কাটাতে থাকে। আর এখানেই গল্প শেষ হয়ে যায়।